সংসারে সব কাজ করেও দিন শেষে যখন কেউ বলে যে সারাদিন কি এমন করলা, তখন আসলে সব থেকে বেশি খারাপ লাগে। ঘুম থেকে উঠার পর পড়তে না বসলে একটার পর একটা এটা সেটা করতেই পড়ার সময় পার হয়ে যায়। এই জন্য আজকে সকালবেলা উঠেই আগে পড়তে বসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে রুবায়েতকে খাবার দিয়েছি। ও খেয়ে বের হয়ে যাওয়ার পর আমিও খেয়ে নিচ্ছি। প্রতিদিনের শিডিউলের পড়া প্রতিদিন কমপ্লিট না করলে কাজ করেও তৃপ্তি পাওয়া যায় না, শুধু বারবার মনে হয় যে আরো অনেক পড়া আছে। খাওয়া শেষ করে কিচেনে এসে দেখি অনেকগুলো থালাবাটি জমে গেছে, তো সেগুলো এখন পরিষ্কার করে নিলাম। সাথে বেসিন এবং চুলাও ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। এর মধ্যে সময় বের করে এই জুতাগুলো একটু পরিষ্কার করে ভালো করে রেখে দিতে হবে। গতকালকে রুবায়েতের একটু পেটের প্রবলেম ছিল, এজন্য দুধ খাইনি, তো দুধটা কেমন যেন হয়ে গেছে। ভাবলাম নষ্ট করে লাভ কি, এজন্য গরমে দিলাম। দুধটা গরমে দেওয়ার পর কেমন যেন ছানা ছানা হয়ে গেছে, তো উপরের পানিগুলো ফেলে দিয়ে ছানাগুলো দিয়ে আমি মুড়ি এবং চিনি দিয়ে মেখে খাবো ভাবছি। তার আগে কালকে ধুয়ে দেওয়া যে কাপড়গুলো ছিল সেগুলো শুকিয়েছে, সেগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। কাপড় ধোয়াটা আমার একটা বিরক্তের কাজ। হয়তো বাড়িতে থাকলে এতগুলো কাপড় জমতো না, কিন্তু এখন একসাথে অনেকগুলো কাপড় জমে গেছে, সেজন্যই প্রতিদিনেই কিছু না কিছু কাপড় ধুইতে হচ্ছে। কাপড়গুলো গোছাচ্ছিলাম আর হঠাৎ করে মনে পড়লো যে আমি বাড়ি থেকে আসার সময় এই যে মানি প্লান্টগুলো নিয়ে আসছি, এগুলো এখনো ভালো করে ঠিক করে রাখা হয়নি। এগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, প্রায় শুকিয়ে যাচ্ছে। যেগুলো পাতা পেকে গেছে সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিয়ে তারপর ভালোগুলো সুন্দর মতো এই যে বোতলে ভরে নিচ্ছি। গাছ আমার এবং রুবায়েতের ভীষণ প্রিয়, আমরা গাছ খুবই পছন্দ করি। যখন ভাড়া বাসায় ছিলাম তখন অনেকগুলো গাছ কিনে কিনে লাগিয়েছিলাম, কিন্তু সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর এখানেও ভাবছি যে অনেকগুলো গাছ লাগাবো। রংপুরে গেলে এর মধ্যে কিছু কিছু গাছ নিয়ে আসবো, আর যেগুলো রুমে রাখা যাবে সেগুলো এনে রুমে রাখবো। গতকালকে ঘর মোছা হয়নি, শুধু ঝাড়ু দিয়েছিলাম, এজন্য আজকে প্রথমেই আগে ঘরগুলো মুছে নিচ্ছি। ঘর যতবারই ঝাড়ু দেন না কেন একটু মুছে নিলে ঘরটা মনে হয় একটু অতিরিক্ত পরিষ্কার দেখায়। ঘর মোছার আগে আমি ফার্নিচারগুলো মুছে নিয়েছি, আর এখন এই যে টেবিলটাও মুছে নিচ্ছি। অনেকেই মেয়েদের কাজগুলোকে কাজ মনে করে না, তারা শুধুমাত্র মনে করে যে বাইরের জগতে গিয়ে চাকরি বাকরি করা বা অফিসে যে কাজগুলো হয় এগুলোই কাজ, কিন্তু ঘরের মধ্যে যে এত এত কাজ থাকে সেগুলো যে করতে কতটা পরিশ্রম হয় এবং সময়ের দরকার হয় সেটা তারা বুঝতেই চায় না। সারাদিন টুকিটাকি কাজ করার পর যখন দিন শেষে কেউ বলে যে সারাদিন কি আর এমন করেছো, তখন কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে। ওই রুমটা মোছা শেষ করে আমি এই রুমটাও মুছে নিলাম, আর এখন কাপড় ভিজিয়ে রাখবো কিছু। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না, বাইরে মোটামুটি ভালোই রোদ আছে, তাই কাপড় শুকানো নিয়ে কোনো ঝামেলা নেই। কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি পড়তে বসেছিলাম, আর পড়াশোনা শেষ করে তারপর কাপড়গুলো ধুয়ে আমি রোদে শুকাতে দিয়েছি। এর মধ্যে আমি আঙ্গিনাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন রান্না করতে চলে আসছি। আজকে রান্না করব শাক ভাজি, পটল ভাজি, বেগুন ভাজি আর একটু করলার তরকারি আগের আছে। প্রথমে আমি শাকের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। গত ভিডিওতে করলা ভাজি করেছিলাম, আর এক আপু সেই ভিডিওতে কমেন্ট করেছিল যে করলা ভাজি করার পর আবার শেষে তেলে দেয়, এটা জীবনের প্রথম দেখলাম। সেই আপুর উদ্দেশ্যে বলতেছি, আসলে আমার হাজব্যান্ড সবকিছুই তেলে দিয়ে খেতে পছন্দ করে, বিশেষ করে করলা ভাজি, সিম ভাজি এগুলো রান্নার পর তার জন্য অবশ্যই তেলে দিতে হয়। আসলে এক এক অঞ্চলের এক এক মানুষের রান্নার স্টাইল ভিন্ন ভিন্ন, আর আমি কারো কাছে হাতে কলমে রান্না শিখিনি। বলতে গেলে বিয়ের আগে কখনো একটা ডিম ভেজেও খাইনি, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে একাই একাই তারপর ইউটিউব দেখে দেখে রান্না করতে করতে এখন মোটামুটি পারি। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে চালটা ধুয়ে আমি ভাত তুলে দিয়ে আসছি। শাকটা তেলে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ রসুন কেটে কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পটল ভাজি করার জন্য এবং বেগুন ভাজি করার জন্য পটল এবং বেগুন কেটে নিয়েছি। শাকটা তেলে দেওয়া হয়ে গেছে, এখন শাকটা নামিয়ে নিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে পটলগুলো ভেজে নিব। অনেকে পটল ছিলে তারপর ভাজি করে, কিন্তু সেটা আমার একদমই ভালো লাগে না, কারণ তখন অনেক নরম হয়ে যায়, তাই আমি এভাবেই পটল ভাজি করি। সারাদিনের সব কাজের মধ্যে রান্নাটাই হলো একটা বিরাট কাজ। রান্নাটা হয়ে গেলে মনে হয় যে অনেক কাজই কমে গেছে। নিজেদের জমিতে করা সবজির মধ্যে আর বাজার থেকে কিনে আনা সবজির মধ্যে অনেক পার্থক্য, কারণ বাজার থেকে যেগুলো আমরা আনি সেগুলো ফরমালিন যুক্ত এবং বাসি, সেগুলো রান্না করলে খুব একটা টেস্ট লাগে না, কিন্তু নিজেদের জমি থেকে যেগুলো সবজি তুলে রান্না করা হয় সেগুলো স্বাদই আলাদা। পটলগুলো আমাদের জমি থেকে তোলা, তাই টাটকা টাটকা ভেজে নিলাম। ভাত উঠিয়ে দিয়েছি অনেক আগেই, কিন্তু কারেন্ট চলে গিয়েছে। অপেক্ষা করার পরেও কারেন্ট আসেনি, সেই জন্য রাইস কুকারটা এনে এখানে গ্যাসের উপরে তুলে দিলাম। আর এখন দুধ বের করে নিচ্ছি, ফ্রিজ থেকে দুধ বের করে ভিজিয়ে রাখবো। দুধগুলো গলতেই অনেক সময় লেগে যাবে, আজকে আমার মনেই ছিল না ভিজিয়ে রাখতে। আর তারপর রান্না করা যে বাসন কোসনগুলো বের হয়েছে সেগুলো পরিষ্কার করে নিলাম। এর মধ্যে রুবায়েত চলে আসছে, আর ওকে আমি ভাত বেড়ে দিচ্ছি।
তারপর আমিও ভাত খেয়ে নিব। আর আমার শাশুড়ি বাইরে কোথায় যেন গিয়েছে, তাই পরে এসে খাবে। আমার কেন জানি মনে হয় একই চালের ভাত একই পরিমাণ রাইস কুকারে রান্না করলে যতটা হয় গ্যাসে রান্না করলে তার চেয়ে অনেক কম হয়। জানি না এটা সবারই হয় কিনা, তবে আমার কাছে এমনটা মনে হয়। একই তো কারেন্ট নেই, তার উপর ভিজিয়ে রাখা দুধগুলো গরম করতে দিয়ে আমি একটু গোয়াল ঘরে গরুটা দেখতে গিয়েছিলাম। এসে দেখি দুধ একদম উতলায়া চুলা টুলা সব একদম শেষ হয়ে গেছে। আমি সচরাচর গ্যাস জ্বালিয়ে কোথাও যাই না, গ্যাসের কাছেই থাকি, কিন্তু তাও আজকে এরকম অবস্থা হয়ে গেল। যাই হোক, আমার আর রুবাইদের জন্য একটা মগে দুধ ঢেলে নিলাম, আর একটা মগে দুধ নিয়ে আমার শাশুড়ির রুমে দিয়ে আসলাম। আর এসে এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এভাবে যদি থাকে তাহলে বিড়ালও আসবে, আবার চুলার মধ্যে লেগেও যাবে, তখন পরিষ্কার করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। চুলাটা পরিষ্কার করে তারপর ভাবলাম যে একটু ঘুমানোর আগে গিয়ে দেখে আসি গরুটাকে। আর এসে তো দেখি তেলাপোকা একদম চারির মধ্যে ভর্তি হয়ে গেছে। কি করব বুঝতে পারতেছিলাম না, এর জন্য পানি এনে চারির মধ্যে দিলাম, কারণ মনে হলো যে পানি থাকলে হয়তো তেলাপোকা আর আসবে না। এখন একটু গরুটাকে কাঁচা ঘাস দিয়ে তারপর ভাত খেয়ে পড়তে বসবো। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।